কি হয়েছে ওর? তোমাদের সবাইকে এরকম দেখাচ্ছে কেন? আতঙ্কিত স্বরে বলল তিনি। স্বামী এমপি হওয়া ছেলে মেয়েরা বাড়ির বাহিরে থাকতেই হাজারটা চিন্তা চেপে বসে ওনার মাথায়। কখন যে কে আক্রমণ করে বসে। তেমন কিছু না, আপনি চিন্তা করবেন না। বলতে বলতে হিয়াকে নিয়ে উপরে উঠে গেল নিলয়। আজ আর অন্য রুমে না, নিজের রুমেই নিয়ে গেল নিলয়। নিলয়ের কথা ভদ্রমহিলার বিশ্বাস হলো না, তার অস্থিরতা কমল না। তিনি গিয়ে চেপে ধরেন আসিফ আর জাইমাকে। তারা একে একে সবকিছু খুলে বলতেই বাকরুদ্ধ হয়ে গেলেন ভদ্রমহিলা। আল্লাহ বলে মুখে হাত চেপে ধরেন। চোখে নোনা জল দেখা গেল। তার ভাই মরা ভাতিজিটার আজকে এই হাল হতে চলেছিল। তার কলিজা মুচড়ে উঠল। হন্তদন্ত হয়ে তিনি উপরে উঠে ছেলের রুমের দিকে এগোলেন। একটা পরিত্যক্ত গোডাউনের সামনে এসে থামল নিলয়ের কালো রাঙা গাড়িটা। নিস্তব্ধতা চিরে গাড়ির শব্দে সকলে একটু সতর্ক হলো। শরীর টান টান করে দাঁড়ালো ভালো করে। নিলয় ভেতরে যেতেই দেখলো 4টে লোককে হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে ফ্লোরে। শরীরের হাল দেখেই বোঝা যাচ্ছে বেধড়ক মারধর চলছে এদের ওপরে। নিলয় এগিয়ে যেতেই আলতাফ নামের একজন একটি চেয়ার এগিয়ে দিল নিলয়ের সামনে বসার জন্য। নিলয় বসল পায়ের উপর পা তুলে রাজকীয় ভাবে, সাথে একটা সিগারেটও ধরালো। চোখে মুখে কেমন শীতলতা, কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো। নাম বল, কে তোদের পাঠিয়েছিল? আমরা জানি না, সত্যিই জানি না, ছেড়ে দিন আমাদের দয়া করে। কান্না করতে করতে লোকগুলো বলে উঠল। দয়া? তাও এই নিলয় এহসান? যদি কথা হয় নিলয়ের প্রণয়িনীর, দেন আই অ্যাম এ হার্টলেস পারসন উইদাউট অ্যান ডাউট। আলতাফ, জি ভাই। এদের মোবাইলগুলো সব কল সেন্টারে পাঠা। কার সাথে কথা হয়েছিল, কি কথা হয়েছিল, সব ডিটেলস চাই আমার। এভরিথিং অ্যাজ শোন অ্যাজ পসিবল। জি ভাই। এদের খেল খতম কর, আমি হাত নোংরা করতে আসলে একটাও বেঁচে ফিরবে না। চেয়ার ছেড়ে উঠে একটু সামনে এগোলো নিলয়। ভয়ে ছেলেগুলো কুকড়ে গেল। নিলয় বসলো এক পায়ে ভর দিয়ে হাঁটু ভেঙে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা একটা চুলে ছেলের বুকে চেপে ধরল। মাথার চুলগুলো তার হাতের শক্ত মুঠোয়। তোদের মুখ খুলতে হবে না। আই হ্যাভ 97 ওয়েজ টু ফাউন্ড দেম। হিসিয়ে বলল নীরা। দলের একজনের এরকম ভয়ঙ্কর আর্তনাদ শুনে পাশে থাকা একটা ছেলে দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলা শুরু করল। বিশ্বাস করুন, আমরা কিচ্ছু জানি না। শুধু একটা লোক অ্যাডভান্স কতগুলো টাকা দিল, বলল মেয়েটাকে সহি সালামত তুলে এনে চট্টগ্রাম পাঠিয়ে দিতে, আর খালি গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে, যেন সবাই মনে করে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কাজ শেষ হলে বাকি টাকা দিয়ে দিবে। আমাদের এবারের মতো মাফ করে দিন দয়া করে। টাকার লোভে এরকম করেছি স্যার, আমাদের ছেড়ে দিন। পাশ থেকে আরেকটা ছেলে উঠে এসে বলল। স্যার বিশ্বাস করুন, গাড়ির অ্যাক্সিডেন্টেও আমরা করাইনি। এর আগেই আপনার লোক আমাদের ধরে নিয়ে এসেছে। আমাদের ক্ষমা করে দিন স্যার। নিলয়ের ভ্রু কুচকারও কপালে ভাঁজ ফেলে চিন্তায় মগ্ন হলো। পাশ থেকে আলতাফ প্রশ্ন করল। তোদের লোকেশনে কে দিল ওই জায়গার? ওই লোকটাই বলে দিয়েছিল মেয়েটা। আর বলতে দিল না নিলয় বুকে পাড়া দিয়ে দাঁড়ানো। কল হার ম্যাম, বাস্টার্ড, কল হার ম্যাম। চেঁচিয়ে উঠল নীরা। ম্যাম যখন একা বের হবে তখন আমাদের জানিয়ে দেওয়া হবে বলেছিল। এর আগেই ওনারা আমায় ধরে নিয়ে এসেছে। কাঁপতে কাঁপতে বলল ছেলেটা। তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো কে? পাশ থেকে আলতাফ সন্দিহান কণ্ঠে আওড়ানো। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলল নিলয়। চট্টগ্রামের কথা শুনে তার মাথায় সব এঁটে গেল। রাগে টকবক করে উঠল নিলয়ের মস্তিষ্ক। সাথে এও বুঝলো এখানে দু দলেরই লোক ছিল। এক যে তার প্রণয়িনীকে ছিনিয়ে নিতে চেয়েছিল, আরেক যে তার পুরো পরিবারকে কেড়ে নিতে চেয়েছিল। ঘাটটা কটমট করে উঠল নিলয়ের। হাতগুলো শক্ত হয়ে এল। ঘরের শত্রু বিভীষণ। মস্তিষ্ক দাউ দাউ করে জ্বলতে থাকলো নিলয়ের। ছেলেটার বুকে লাথি মেরে হন হন করে বেরিয়ে গেল গোডাউন থেকে। গাড়িতে সময় প্রায় ঘড়িতে সময় প্রায় 1:30 ছুঁই ছুঁই। মধ্যপ্রহর চলছে রাত্রি। সোফায় বসে হাতের পুড়ে যাওয়া জায়গাগুলোতে চোখ বোলাচ্ছে নিলয়। একটু আগে শাওয়ার নিয়ে এসেছে, তখনই পোড়া জায়গায় পানি পড়তেই জ্বরে উঠছে। আর খেয়াল হয়েছে এগুলোর কথা, হয়তো মাথায় ছিল না সে ইনজিওর। শোয়া থেকে উঠে বসলো হিয়া। তার জ্ঞান ফিরেছিল সেই কক্ষণে। ফ্রেশ হওয়ার পর তার ফুপি তাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিল। সেই ঘুম এখন ভাঙল। জ্ঞান ফেরার পর তার দুটি চোখ শুধু নিলয়কে খুঁজছিল, কিন্তু পায়নি। মূলত নিলয়কে দেখার তাড়নায় সে ঘুমোতেই পারেনি ভালো করে। বারবার মনে হয়েছে উনি কোথায়, কখন আসবে।
উন্মুক্ত গায়ে কালো ট্রাউজার পরনে নিলয়কে পোড়া দু হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে নিঃশব্দে বিছানা থেকে উঠল হিয়া। গুটি গুটি পায়ে নিলয়ের সামনে টি টেবিলের উপর গিয়ে বসল। উঠেছিস কেন? সুস্থ হয়ে গিয়েছিস? দৃষ্টি এখনো হাতে নিবদ্ধ, যেন সামনের ব্যক্তিটি চোখ তুলে তাকানোর মতো তেমন কোনো গুরুত্বপূর্ণ কেউই না। কত স্বাভাবিক কণ্ঠস্বর, যেন কয়েক ঘন্টা আগে পাগলামো করা ব্যক্তিটি উনিই না। হিয়া কোনো জবাব দিল না, নিঃশব্দে নিলয়ের হাত দুটো টেনে তার সামনে আনলো। ড্রিম লাইটের আলখা আলোয় তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবুও এমন লোকে তাকিয়ে রইল যেন পোড়াগুলো তার হাতে। সে ব্যথিত। আপনি কি পাগল? এর চেয়েও বেশি। কি এর চেয়েও বেশি? ইন লাভ। ঝোঁকানো মাথাটা তুলল হিয়া। এই প্রথমবার বোধহয় নিলয়ের চোখে চোখ রাখলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল দুজন দুজনের দিকে। মধ্যপ্রহরীর নীরবতা নিস্তব্ধতা ভেঙে শোনা গেল এক গম্ভীর কণ্ঠস্বর, কিন্তু হিয়ার চিত্ত নাড়িয়ে দেওয়ার মতো বাক্য। আই এম ব্যাড ইন ওয়ার্ডস, আই হোপ ইউ আর গুড ইন রিডিং আইস। হিয়া ফুপিয়ে উঠল। টি টেবিল থেকে উঠে নিলয়ের কোলে গিয়ে বসলো, নিলয়কে জড়িয়ে ধরে নিলয়ের গলায় মুখ গুজে ফোপাতে লাগলো। আপনি কেন এমন করলেন? আপনার কিছু হয়ে গেলে কি হতো? কবে ভালোবাসলে এত? আরও কত আহাজারি শোনা গেল নিলয়ের প্রণয়িনীর কণ্ঠে। নিলয় জড়িয়ে ধরল তার ছোট্ট তোতা পাখিটাকে, পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু হিয়া তো হিয়াই, তার আহাজারি কমছে না। নিলয়ের আগেই বদমেজাজি গম্ভীর স্বল্পভাষী। সে নিজেকে প্রকাশ করতে পারে না, হয়তো কখনো পারবেও না। তাকে যে ভালোবাসবে তাকে তার সবটা দিয়ে বুঝে নিতে হবে। এই হিয়া নামক রমণীকে তার হৃদয়ের উন্মোচন করতে হবে, তবেই সে নিলয়ের প্রণয়িনী হওয়ার গভীরতা বুঝতে পারবে। নতুন দিনের সূচনা। এহসান মিলার ব্যস্ত সকলে সকালে ব্রেকফাস্ট সারতে। এর মধ্যেই জেরিন জানালো তারা আজ চলে যাবে। গলার স্বর খুবই নিচু। জয়নাল এহসান তাকালেন ভাগ্নির দিকে। কেন চলে যাবে মা? থেকে যাও আরও কয়েকটা দিন। না মামা, রেজাল্ট দিয়েছে, ভর্তির জন্য প্রিপারেশন নিতে হবে। এখন এখান থেকে চাইলে চলবে না। ঢোক গিলে কথাটা বলল জেরিন। সে এখান থেকে কোনো রকমে পালাতে চাচ্ছে। জীবনে প্রথম এরকম একটা কাজ করো, এত সাহস নিয়ে, তাও বিফল। নিলয় জানতে পারলে কি হবে, এটা মাথায় আসতেই তার প্রাণ যায় যায় অবস্থা। ঘাড় ঘুরিয়ে একবার নিলয়ের দিকে তাকালো জেরিন। সে আপাতত গম্ভীর মুখে ব্রেকফাস্ট করতে ব্যস্ত। মাঝে মধ্যে শুধু হিয়াকে নিঃশব্দে এটা সেটা এগিয়ে দিচ্ছে। কোনো অভিব্যক্তি নেই চেহারায়। জেরিনের কথায় আনায় অসায় জানালো, আর থেকে কি করবে? যা হওয়ার নয় তা নিয়ে আশায় থাকা বোকামি। জয়নাল এহসান মেনে নিলেন তাদের দুজনের আর্জি। শিরিন হকও তত একটা সাথাসাথি করলেন না। যেতে চাইলে যাক, তার পরিবারে অশান্তি না হলেই হলো। জেরিন আনায়া উঠে গেল রেডি হওয়ার জন্য। ড্রাইভার নিয়ে দিয়ে আসবে তাদের। আনায়া ঠিক করলো যাওয়ার আগে একবার হিয়ার কাছে ক্ষমা চেয়ে যাবে এতদিনকার ব্যবহারের জন্য। নিলয় চোখ তুলে তাকালো তাদের গমন পথে। ঠোঁটের কোণে বাঁকা হাসি, চোখে রহস্যের জাল। চাইলেই চলে যেতে পারবে। এই নিলয় হাসান দেবে নিলয়ের প্রণয়িনীকে ছিনে নেওয়ার দুঃসাহস। একবার ছেড়ে দিয়েছিল সেই 8 বছর আগে। এবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো নিলয়। টিস্যু দিয়ে হাত পরিষ্কার করে ধীর অথচ ভারী কদমে সিঁড়ি ভেঙে উপরে উঠল। তারপর মোবাইল কাট। অন্ধকারে ঘেরা একটি গোদামঘর। আলো বাতাসের অনুপস্থিতিতে চারিপাশ কেমন গোমর হয়ে আছে। রাত্রি কটা বাজে। অজানা এখানে উপস্থিত 3 জন মানবীর উপস্থিত বললে ভুল হবে। আটকে রাখা হয়েছে 3 জনকে। কে বা কারা? কেন? কী কারণে তাদের এই বন্দি দশা অজানা তাদের। চোখ মুখ বন্ধ, হাত পা বাঁধা, শুধুমাত্র শব্দ বের হচ্ছে মুখ থেকে তাদের। গোডাউনের শাটার খোলার আওয়াজে সচকিত হলো 3 জন। কয়েকজনের ভারী পায়ের আওয়াজের শব্দ পাওয়া গেল। 3 জনই ছাড়া পাবার জন্য উন্মাদ হলো। গোডাউনে একে অপরের সাথে উপস্থিত তাদের অজানা। হাত পা ছোড়াছুড়ি শুরু করলো ছাড়া পেতে তারা। চোখ খুলে দেওয়া হলো 3 জনের, কিন্তু অন্ধকারে কিছুই দেখল না কেউই। অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ থাকায় মাথাও কেমন ঝিমঝিম করছে তাদের। হঠাৎ আলো জ্বলে উঠল গোডাউনের মধ্যে। অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ থাকায় হঠাৎ আলো পড়ার সাথে সাথেই চোখ বন্ধ করে নিল 3 জনই। শুয়ে যাওয়া আলোয় আস্তে আস্তে চোখ খুলল মানবীরা। চারিপাশে চোখ বোলাতে বোলাতে পরিচিত মুখ নজরে আসতেই চেঁচিয়ে উঠল চাইল 3 জনই, কিন্তু মুখ বাঁধা থাকার কারণে ব্যর্থ হলো তারা। বেঁধে থাকা হাত পা দিয়ে জমিনে হামাগুড়ি দিয়ে একে অপরের কাছে আসতে চাইল, কিন্তু এর আগেই গোডাউনের খোলা শাটার দিয়ে একজনের ভারী পদচারণের শব্দ পাওয়া গেল।
ঘাড় ঘুরিয়ে তিনজনই তাকালো সেদিকে, সাথে সাথে চোখ বড় বড় হয়ে গেল তিনজনের। আগন্তুক সামনে এসে বসলো তিনজনের, পায়ের উপর পা তুলে। বড়ই শান্ত শীতল তার ভাবভঙ্গিমা, চেহারা অতি স্বাভাবিক। তবে পরিচিত এই শীতল চেহারার গাম্ভীর্যপূর্ণ মুখটা দেখে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে এলো জেরিনের। এতক্ষণ বেঁধে রাখা মুখ থেকে যে শব্দ বের হচ্ছিল তাও বন্ধ, একদম নিস্তব্ধ বা খারাসে। তার মানে ধরা পড়ে গেল, ভাইয়াকেও উনি এখানে এনেছেন। জেরিনের একটু দূরে থাকা আনায়াও কিয়ৎক্ষণ নিশ্চুপ বা খাড়া হয়ে রইল, কিন্তু তার পাশে থাকা মানবের রাগ বেড়ে গেল টকবগিয়ে। বেঁধে রাখা হাত পায়ের ছোড়াছড়ি বাড়িয়ে দিল রাগে। শিহাবের এমন তেজস্বী রূপ দেখে বাঁকা হাসল নিরয়। হাতের ইশারায় মুখ খুলে দিতে বলল। মুখ খুলে দেওয়া হলো তিনজনেরই। মুখ খুলে দেওয়ার পরেও জেরিন নিশ্চুপই রইল, টু শব্দও করল না। আনায়াও কিছু বুঝল না। নিলয় ভাইয়া তাদের এখানে এনে আটকে রেখেছে। কিভাবে আনলো, কেন আনলো? তার মনে পড়ল তারা বাড়ির গাড়ি করে রওনা দিয়েছিল সকাল 11টা নাগাদ। তারপরে কিছুক্ষণ গাড়ি চলল, তারপর গাড়ির ড্রাইভার তাদের সামনে কিছু স্প্রে করলো। আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন থেকেই দেখে এ বন্দি দশা। সে হিয়াকে কটু কথা শুনিয়েছে, এটা কি নিলয় ভাইয়া কোনোভাবে জেনে গিয়েছে? তাই কি আটকে নিয়ে এসেছে এখানে? তাহলে ওনার জেরিন আর শিহাবকেও কেন আনলো? তার মাথায় কিছু ঢুকছে না। সে নিজেকে ধাক্কিয়ে ধুক্কিয়ে জেরিনের কাছে নিয়ে গেল, কিন্তু জেরিনকে কিছু জিজ্ঞেস করার আগেই ভেসে আসলো শিহাবের চেঁচানোর শব্দ। কেন ধরে নিয়ে এসেছে এখানে? কি কারণে এমন করলে তুমি? নিশ্চুপ নিরয় শান্ত চোখে শুধু শিহাবকে দেখছে, যেমন মনে হচ্ছে সময় দিচ্ছে শিহাবকে। বল, আরও বল, দেখি কতটুকু বলতে পারিস। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কেন এখানে আটকে রেখেছো আমাদের? এবার দ্বিগুণ স্বরে চেঁচিয়ে উঠল শিহাব। পায়ের ওপর তোলা ডান পাটা নামালো নিরয়। শিহাবের দিক একটু ঝুঁকে দুই ঠোঁটে আঙুল চাপল। শ্, আওয়াজ নিচে। ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করল। শান্ত শীতল কণ্ঠস্বর নিরয়ের, কিন্তু শিহাবের শরীরে যেন আগুন ধরিয়ে দিল এ কণ্ঠ। আমি জিজ্ঞেস করছি কেন নিয়ে আসলে আমাদের এভাবে এখানে, জবাব দাও। এই বাক্য এবার নিজেকে সামলাতে পারল না নিলয়। তার সাথে গলাবাজি সেকেন্ড ব্যয়ই শিহাবের নাক বেয়ে রক্ত ঝরছে নিলয়ের শক্ত মুঠোর আঘাতে। আর্তনাদ করে উঠল আনায়া, জেরিন, শিহান তিনজনই। আনায়া ভয়ে কুঁকড়ে গেল। জেরিন ভাইয়া বলে চেঁচিয়ে উঠল। আমার সাথে গলাবাজি করতে আসিস এই নিলয় এহসানের সাথে? তোর খুলে হাতে রাখার ক্ষমতা রাখি আমি। শিহাবের কলার চেপে হিসিয়ে বলল নিলয়। রাগে দাঁতে দাঁত পিষছে সে। শিহাব ভয় পেল না, সে ভয় পাবে না, আর এই লোকটাকে তো কোনোভাবেই না। তোমাকে ভয় পাই আমি? কে তুমি? শিহাবের কলার ছিঁড়ে নিলয় উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলল। নো ওয়ান, বাট ফ্রম নাও অন টুডে ইউ উইল নেভার ফরগেট ইট হু আই অ্যাম। তুমি কেন বিয়ে করছো হিয়াকে? ও আমার, আমি আর বলতে দিল না নিলয়। পাশে দাঁড়িয়ে থাকা একজনের হাত থেকে হকস্টিক নিয়ে সজোরে বাড়ি মারল শিহাবের মাথায়। সেকেন্ড ব্যয় আবারও আর্তনাদ ভেসে আসলো তিনজনের। রাগে হিতাহিত জ্ঞান শূন্য নিলয়। মাথা বেয়ে রক্ত পড়ছে শিহাবের, তবে এখনও জ্ঞান আছে। কলার ধরে পড়ে যাওয়া থেকে উঠিয়ে বসানো নিলয়। হাউ ডেয়ার ইউ টু ইমেজিন হার টু লাভ, হাউ ডেয়ার ইউ। চোখ মুখ রক্তবর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যে নিলয়ের। পাশে থাকা জেরিন আকুতি ভরা কান্না করছে আর তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। ভুলে গিয়েছিস 8 বছর আগের সেই আঘাত, সেই দাগ? কোন সাহসে আবার ওর দিকে চোখ দিস? বল, কোন সাহসে? এবার গলা চেপে ধরল নিলয়। রাগে জেদে তার মাথা ব্লক হয়ে আছে। কোথা থেকে আসিফ আসলো দৌড়ে, হাঁপাতে হাঁপাতে। সে এসে নিলয়কে টেনে আনলো শিহাব থেকে। কি করছিস? মরে যাবে তো। যাক যাক মরে। কত বড় কলিজা এই নিলয়ের। প্রেয়সীকে ছিনিয়ে নিতে আসে, ওকে আমি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। দাঁত কিরমির করে আবার তেড়ে যেতে লাগলো শিহাবের দিকে, কিন্তু আসিফ আটকে নিল। একটু মাথা ঠান্ডা কর ভাই, তোর কাজিন হয় ও। তোর ফুপির কথা, তোর বাবার কথা চিন্তা কর একবার। এটা ভেবেই আরও 8 বছর আগে এটাকে ছেড়ে দিয়েছিলাম, তা না হলে এই বাস্টারটা
এতদিনে মাটির নিচে থাকতো, বাট এবার আমি কোনো ছাড় দিব না, মানে দিব না। ডোন্ট ট্রাই টু স্টপ মি। আসিফের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল নিলয়। তার মানে সেই 8 বছর আগের রাতের অন্ধকারে তুমি আঘাত করেছিল, যার দাগ এখনো আমি বয়ে বেড়াচ্ছি। তাচ্ছিল্য করে বলল শিহাব। তার মনে পড়ল সেই 8 বছর আগের সেই দিনের কথা, যেদিন 8 বছর আগের সেই দিন, ডিসেম্বরের শেষ দিকে। দিনটা ছিল বুধবার। সেদিন এহসান ভিলা থেকে সকলে এবং জেসমিন এহসানের 2 ছেলে মেয়েকে নিয়ে গ্রামে গিয়েছিল সকলে ঘুরতে, শুধু নিলয় ব্যতীত। সে থাকতো হোস্টেলে, বাবার আলিশান বাড়িঘর থাকতেও সে পরিবারের সাথে থাকতো না, মিশতে পারতো না মূলত। একটা সময় তার যখন পরিবারের প্রয়োজন ছিল তখন সবাই ছিল ব্যস্ত। এখন পরিবারের যখন তাকে প্রয়োজন তখন সে বিমুখ পরিবার থেকে। বন্ধতেও বাসায় আসতে চাইতো না নিলয়। শুধু এক গ্রামে যাওয়ার কথা বলেই তাকে আনানো যেত বাসায়। শীতে গ্রামের রূপী অন্যরকম, চারদিকে কুয়াশা, খেজুরের রস, সকালের মিঠা রোদ, রাত হতে বাহিরে আগুন জ্বালিয়ে তাপ পোহানো, পিঠা বানানো, আরও কত কি। সবাই গিয়ে পৌঁছালো বিকেল নাগাদ, অবশ্য শীতের দিনে আর বিকেলকে, দুপুর গড়ালেই সন্ধ্যা। হেলাল হক বোন বন্ধু পেয়ে সেই খুশি, সাথে আরও মেহমান। ভদ্রলোক ছিলেন, ভালো কিসিমের মানুষ, সরল মন, ন্যায়পরায়ণ, বিচার বুদ্ধি। অতিথিদের দেখেই সুমিতা বেগম রান্নার তোড়ঝোড় শুরু করেন। নিলয় কেন আসতো না এই নিয়ে স্বামী স্ত্রী দুজনেই একটু মন কষাকষি করেন বোন আর বন্ধু নামক বোন জামাইয়ের সাথে। তারপর আবার কাজে ব্যস্ত হয়ে গেলেন অতিথি আপ্যায়নে। জেরিনের আগে আসতে ও শিহাব এসেছিল এই প্রথম গ্রামে। হক বাড়িতে তখন একমাত্র দুরন্তপনা বাচ্চা মানুষ হিয়া। হিমেল তখন যথেষ্ট বড়। 10-এর কিশোরী হিয়ার যে কি আনন্দ তার সমবয়সী এক সঙ্গী পেয়ে। সে তার জেরিন বিকেলেই একজোট ঘুরে এসেছে পুরো গ্রাম। ডিসেম্বর হওয়ায় গ্রামের বার্ষিক পরীক্ষা চলছে তখনও, তবে প্রায় শেষ পর্যায়ে, শুধু একটা বাকি। সারাদিন যাই টই টই করে ঘুরে বেড়ালো, কিন্তু রাত হলে মুখ কালো করে ঠিকই পড়তে বসত হিয়া। শিয়াবের তখন বাড়ন্ত কিশোর বয়স। সারা বিকেলের উচ্ছ্বসিত কিশোরী হিয়ার ডাগর ডগর চোখে চাওয়া, খিলখিল করে হাসা, সেই চোখ সেই মুখে এখন আবার বিষাদ দেখা শিহাবের একটু খারাপই লাগলো। সে এগিয়ে আসতো হিয়ার পড়ার টেবিলের কাছে। বই খাতা এক প্রকার ছুঁড়ে ছুঁড়ে ফেলছে হিয়া ঠোঁট ভেঙে। বাড়িতে মেহমান আসতে কেউ পড়তে বসে। আগামীকাল তো পরীক্ষা নেই, আজকে না পড়লে কি হয়? তার মাটা সবসময় এমন করে কেন? বাবা এখনও আসছে না কেন বাজার থেকে? তাহলেই তো সে বাবাকে ইনিয়ে বিনিয়ে বলে পড়া থেকে বেঁচে যেতে পারতো আজ। শিহাবের উপস্থিতি পেয়ে পাশ ফিরিয়ে তাকে দেখে আবার মুখ ঘুরিয়ে বইয়ের দিকে তাকালো হিয়া। গ্রামের মেয়ে, ছেলেদের থেকে একটু দূরে দূরে থাকবে, এটাই স্বাভাবিক। 17 পা দেওয়া শিহাবের হিয়ার ঠোঁট ফোলানো দেখে হেসে আরেকটা চেয়ারে বসতো হিয়ার পাশে। কি ব্যাপার টুকটুকি, মুখ লটকিয়ে রেখেছো কেন? সারা বিকেল তো দেখলাম টুকটুক করে ঘুরে বেড়ালে, এখন পড়তে ভালো লাগছে না? হিয়ার সামনে ইসলাম শিক্ষা বইটা নাড়াতে নাড়াতে বলল শিহাব। হিয়া মোহা বিরক্তিতে বলল, আপনিই বলুন, বাড়িতে মেহমান আসলে কেউ পড়তে বসে? আর ইসলাম শিক্ষা কি এত পড়ার কিছু আছে? এটা হচ্ছে এই বাংলাদেশের প্রত্যেক গ্যাদা বাচ্চাদের যুক্তি। তাদের এক কথা, মেহমান এসেছে ধুমছে খাবো, ঘুরবো ফিরবো খেলাধুলা করব, তখন আবার পড়াশোনা কি? আজও। শিহাব হেসে ফেলল হিয়ার মুখ ভঙ্গিমা দেখে। সে হেসেই মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তাই তো, চলো তোমাকে কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক দেখিয়ে দেই, এগুলো পড়া হলেই তোমায় ছুটি নিয়ে দেবো আন্টি থেকে। শিহাবের কথায় মুখ ভ্যাংচালো হিয়া। ইম্পর্টেন্ট টপিক কি? এতদিন স্যারেরা ঘোড়ার ঘাস কাটিয়েছে ইম্পর্টেন্টগুলো না পড়িয়ে। তবে সে মুখে কিছু বলল না, কারণ শেষের কথাটা তার পছন্দ হয়েছে। সে মুখ কালো করেই শিহাবের দাগিয়ে দেওয়া কয়েকটা পড়া পড়ে উঠে যেতে পারল। হিয়ার খুশি কে দেখে, পড়া থেকে ছাড় পায়নি, যেমন যুদ্ধ জয় করে এসেছে। সারা বাড়িতে আবার প্রজাপতির মতো উঠতে শুরু করলো সে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে এরকম করে রাত পেরিয়ে নতুন দিনের সূচনা হলো। হিয়া আবার গ্রামের আনাচে কানাচে ঘুরো জেরিনকে সাথে নিয়ে। তার কিছু সইদের সাথে আলাপও করিয়ে আনলো। ঠিক করা হলো তারা আবার বের হবে বিকেলে। হিয়াদের পুরনো বাড়িতে যাবে আম পাড়তে। সেই সাথে শিহাবও যুক্ত হলো তাদের সাথে।
হিয়াদের দাদার আমলের পুরনো বাড়ি আছে, সেখানে আপাতত কেউ থাকে না। তবে জায়গাটা ঘিরে চারিপাশে গাছ লাগিয়ে রেখেছেন হেলাল হক। কয়েক পদের গাছই উপস্থিত, সবচেয়ে বেশি আম গাছ। বেশ ভালোই আম গাছ আছে। জেরিন শিহাবকে দাঁড় করিয়ে টপাটপ গাছে উঠে পড়ল হিয়া। এই মেয়ে ভালোই বিচ্ছু। গাছ বাওয়া থেকে মাছ ধরার সব কিছুই এর রক্ত। শিহাব জেরিন দুজনেই চোখ বড় বড় করে ফেললো হিয়াকে গাছে উঠতে দেখে। চেঁচিয়ে উঠল শিহাব।